পিওর ইন্ডাকটিভ সার্কিট বাংলায় হচ্ছে কেবলমাত্র আবেশকযুক্ত এসি বর্তনী। আবেশক কি আমরা অলরেডি পড়ে এসেছি। ছবিটা দেখো, সার্কিটের আছে একটা এল আছে, এলটা হচ্ছে এর ইম্পিডেন্স, ইম্পিডেন্স বলবো না, ইন্ডাকটেন্স। এইখানে আমি একটা এসি সিগন্যাল চার্জ করেছি, যার ইকুয়েশন হচ্ছে ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি, কারণ ভি জিরোটা হচ্ছে পিক ভ্যালু। এখান দিয়ে আই কারেন্ট ফ্লো করছে, আইটা নিশ্চয়ই এসি আই, তার মানে আইটাও ইজ এ ফাংশন অফ ওমেগা টি। আই ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি, এরকম একটা কিছু থাকবে, বা কস ওমেগা টি কিছু একটা থাকবে। তো যাকে এই দুই প্রান্তে অর্থাৎ ইন্ডাক্টরের দুই প্রান্তের ভোল্টেজটাকে ভি এল দিয়ে লিখছি। এই সার্কিটে আমরা কার্চস ভোল্টেজ ইকুয়েশন, ভোল্টেজ ল লিখব অ্যাপ্লাইং কেভিএল। তাহলে ভি ইকুয়াল টু ভিএল, মানে আমার এইখানে সোর্স হচ্ছে ভি আর এখানে সিঙ্ক হচ্ছে ভিএল। তাহলে আমার ইকুয়েশন হচ্ছে ভি ইকুয়াল টু ভিএল, কার্চস ভোল্টেজ ল হচ্ছে এইটা উৎপন্ন করছে, এটা গিলছে। তাহলে ভি এর বদলে কি বসাতে পারি, ভি জিরো সাইন ওমেগা টি, তাই বসিয়েছি। আর এই ভিএলটা কি, হোয়াট ইজ দ্য ভোল্টেজ অ্যাক্রস অ্যান ইন্ডাক্টর, না এল ডিআইডিটি। এটা আমরা দেখেছি এর আগে, এল ডিআইডিটি হয় ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ। তাহলে এই সমীকরণটা পেলাম। এবার ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করবার জন্য একটু সাজিয়ে নেব, ডিআইটা রাখবো, ডিটিটাই ওমেগা টির দিকে পাঠিয়ে দেবো। অর্থাৎ আমার সমীকরণটা এরকম দাঁড়ালো, ডিআই ইকুয়াল টু ওয়ান বাই এল ভি জিরো ইন্টিগ্রেশন সাইন ওমেগা টি ডিটি। এবার আই ইকুয়াল টু, তাহলে বাঁ দিকটা আই হয়ে গেল, তাহলে সাইন ওমেগা টি ইন্টিগ্রেশন হচ্ছে কস ওমেগা টি বাই ওমেগা উইথ মাইনাস সাইন, তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে গেল, ভি জিরো বাই এল প্লাস সি। এই কনস্ট্যান্ট পার্ট অফ দ্য কারেন্ট, এইটা নিয়েও এর আগের দিন আলোচনা করেছিলাম যে কনস্ট্যান্ট পার্ট অফ দ্য কারেন্ট কী আসলে, মনে পড়বে হয়তো তোমাদের একটু একটু। আমার আগের দিনের ক্লাসের রেকর্ডটা পেলে আবার ভালো করে মনে পড়ে যাবে যে কনস্ট্যান্ট পার্ট অফ দ্য কারেন্ট কেন, বা পিওর এসির ক্ষেত্রে কনস্ট্যান্ট পার্টটাকে জিরো কেন করছি, সেটাও আলোচনা করেছিলাম। বেশ, তাহলে আমার ইকুয়েশন রইল এইটা, আই ইকুয়াল টু মাইনাস ভি জিরো বাই, এই ওমেগাটাকে এখানে গুণ করে নিয়েছি, ওমেগা এল কস ওমেগা টি। এই ভি জিরো বাই ওমেগা এল, এই পার্টটা হচ্ছে তখন আই জিরো, অর্থাৎ দেখো আগেরটা তো তাই করেছিলাম। একবার পুরোনোটা খুলি, পুরোনোটা খুললে মনে পড়বে। গেল এইখানে বোধহয় নাকি একটু ক্ষমতা, যে কি থাক, বাদ দাও, যেখানে করেছিলাম বা ট্রানজিয়েন্ট রেসপন্স হয়তো করেছিলাম। তাহলে ভি জিরো বাই ওমেগা এল, ভি জিরো বাই ওমেগা এল যেমন আছে রইল, কস ওমেগা টিটাকে আমরা লিখছি সাইন ওমেগা টি, সাইন পাই বাই টু মাইনাস ওমেগা টি। আমরা সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা জানি। এবার এইটাকে এখান থেকে একটা জোর করে মাইনাস কমন নিই, তাহলে ওমেগা টি মাইনাস পাই বাই টু হবে। সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, অর্থাৎ এই মাইনাসটা আর এই মাইনাসটাকে ইনকর্পোরেট করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, আর এটা ওমেগা টি মাইনাস পাই বাই টু হয়ে যায়। তাহলে এবার ভি জিরো বাই ওমেগা এল হচ্ছে আই জিরো সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু, অর্থাৎ দিস ইজ আই জিরো, ভি জিরো বাই ওমেগা এল পিক ভ্যালু অফ দ্য কারেন্ট। তাহলে প্রবাহ মাত্রা বিভবের তুলনায় পাই বাই টু দশা কোণে পিছিয়ে আছে, ওমেগা টি মাইনাস পাই বাই টু। দ্য কারেন্ট ল্যাগস দ্য ভোল্টেজ বাই এ ফেজ ডিফারেন্স অফ পাই বাই টু, অর্থাৎ তোমার অলরেডি দশা কোণে পিছিয়ে আছে। নাকি এটা আগের দিন করেছিলাম, আমার যেটাকে মনে পড়ছে, হ্যাঁ এটা করেছিলাম তো, বেশ আরেকবার রিপিটেশন হয়ে গেল। এইটা হচ্ছে তার মানে ভোল্টেজ প্রোফাইল, এই সলিড লাইনটা ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি। সাইন গ্রাফ মানে হচ্ছে জিরো থেকে শুরু হবে। আমরা এই অ্যাক্সিস বরাবর টাইম প্লট করছি আর এই অ্যাক্সিস বরাবর ভোল্টেজ কারেন্ট দুটোই প্লট করছি। এই ভোল্টেজের ভ্যারিয়েশনটা হচ্ছে এই সলিড লাইন, আর কারেন্টের ভ্যারিয়েশনটা হচ্ছে ডটেড লাইন। কারেন্টের ভ্যারিয়েশনটা দেখো, কারেন্টের জন্য আমরা একটা কস দিয়ে একটা ইকুয়েশন পেয়েছি উইথ এ নেগেটিভ সাইন। কসের ভ্যালু টি ইকুয়াল টু জিরো, টি ইকুয়াল টু জিরো যদি বসাই কস জিরো ওয়ান হয়, কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস ওয়ান হবে।
তাহলে আমরা এই নেগেটিভ পার্ট থেকে আরম্ভ করেছি, বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হয়েছে, আবার এখানে 0 হয়েছে, দিয়ে আবার নেগেটিভ ম্যাক্সিমামে গেছে। এবার ফেজারের যে ড্রয়িংটা গতদিন বুঝিয়েছিলাম সেই ড্রয়িংটা আবার আঁকবো, অর্থাৎ এইটা দিয়ে এই রেডিয়াসটা দিয়ে একটা সার্কেল, অর্থাৎ ভোল্টেজের রেডিয়াসটা দিয়ে একটা সার্কেল, আর কারেন্টের রেডিয়াসটা দিয়ে একটা সার্কেল। এখানে সার্কেল আঁকা হয়নি, শুধু ওই রেডিয়াসটুকুই আঁকা হয়েছে। অর্থাৎ দিস ইজ ইউর V0 পার্ট, এই লেন্থ হচ্ছে V0 আর এই লেন্থটা হচ্ছে I0। তাহলে V0-র জন্য এইটা, I0-র জন্য এইটা। এবার V0-র যে ইকুয়েশন ছিল সেই ইকুয়েশনটা হচ্ছে সাইন ওমেগা টি, অর্থাৎ আর্গুমেন্ট অফ সাইন সেটা ওমেগা টি যেহেতু, তার মানে এই ফেজার ডায়াগ্রামে এই ভোল্টেজের যে ফেজারটা সেটা ওমেগা টি অ্যাঙ্গেলে আছে উইথ টি অ্যাক্সিস, এটা টাইম অ্যাক্সিসের সঙ্গে ওমেগা টি অ্যাঙ্গেল করছে। আর যেহেতু তোমার এই ওমেগা টি -π/2, অর্থাৎ কারেন্ট ফেজারটা অলরেডি π/2 অ্যাঙ্গেলে পিছিয়ে আছে, ইট ইজ ল্যাগিং দ্য ভোল্টেজ, সেই জন্যে এইখান থেকে মাইনাস করা হয়েছে তলার দিকে, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। অর্থাৎ I0 আর V0, এই যে দুটো লাইন এঁকেছি, V0 হচ্ছে লেন্থটা, এই লাইনটা হচ্ছে ফেজার, এই লাইনের লেন্থটা হচ্ছে V0-র সঙ্গে সমান, এই লাইনটা V0 ভেবে ফেলো না, এটা হচ্ছে ভোল্টেজ ফেজার, এটা হচ্ছে কারেন্ট ফেজার। তাহলে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি বলেই এই দুটো লাইন হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এই I = -I0 cos ওমেগা টি, যে ইকুয়েশনটা এসেছিল, এই যে I = এটাকে I0 ভাবো মনে মনে, cos ওমেগা টি, তাই এসেছিল এই I -I0 cos ওমেগা টি I0 sin ওমেগা টি -π/2, সেই জন্যই 90 ডিগ্রি। এইবার ইন্ডাকটিভ ইম্পিডেন্স, আবেশীয় প্রতিঘাত বা প্রতিবাধা বাংলায় বলে, এই জিনিসটা বোধহয় আগের দিন আলোচনা করিনি, সেটা এবার আলোচনা করি। এবার পিক কারেন্ট I0 একটু আগেই দেখেছি, এই যে পিক কারেন্ট, এই যে I0, পিক কারেন্ট I0 যদি হয় তাহলে I0 হচ্ছে V0/ωL। কী করে পেলেন স্যার? না, এই যে ইকুয়েশনটা, অর্থাৎ এই যে ইকুয়েশনটা ধরো, ইকুয়েশন, আচ্ছা এইটা, এই ইকুয়েশনটাই ধরো, এই ইকুয়েশনটার ক্ষেত্রে আমরা কসের ম্যাক্সিমাম ভ্যালু, আমরা মড নিয়ে যদি হিসেব করি তাহলে cos ওমেগা টির ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, তার মানে আমার সেই সময়, অর্থাৎ ম্যাক্সিমাম কারেন্ট I0-র ভ্যালুটা হচ্ছে V0/ωL। এইখান থেকেই পাবো, আমার এটাই ম্যাক্সিমাম ভ্যালু, এখান থেকে এটাই খুঁজছিলাম। তাহলে আমরা ওহমস ল অনুযায়ী V0/I0 যদি মনে মনে ভাবি, সেটা ωL এর সঙ্গে সমান। তাহলে V0 মানে কি? V0 একটা ভোল্টেজ, মানে পিক ভোল্টেজ। আর I0 কি? I0 পিক কারেন্ট। তাহলে পিক ভোল্টেজ আর পিক কারেন্টের রেশিও হচ্ছে ωL। তাহলে এবার ভাবো, ভোল্টেজ আর কারেন্টের রেশিওকে আমরা ছোটোবেলায় কী পড়েছিলাম? রেজিস্ট্যান্স বলা হয়, কিন্তু এখানে তো রেজিস্ট্যান্স কিছু নেই, তাহলে কি আছে না ωL আছে। তাহলে ωL এখানে রেজিস্ট্যান্সের মতো একটা কাজ করছে, মানে বাধা দিচ্ছে, অর্থাৎ রেজিস্ট্যান্সেরও যা ডাইমেনশন ωL-এরও তাই ডাইমেনশন, এবং সেটাকেই বলা হয় ইম্পিডেন্স। ইন্ডাকটিভ ইম্পিডেন্সটা হচ্ছে তার মানে ωL, ইম্পিডেন্স হচ্ছে বাধা, ইম্পিডেন্স কথাটার মানে হচ্ছে বাধা। তাহলে ইন্ডাকটিভ ইম্পিডেন্স XL দিয়ে লেখা হয়, সেটা তার মানে ωL। তাহলে ωL-এর একক তার মানে ওম হবে, রেজিস্ট্যান্সের একক বুঝিয়ে দিয়েছি। এইবার ওমেগা হচ্ছে 2πN, জানো, এনটা যদি ফ্রিকোয়েন্সি হয়, তাহলে ইন্ডাকটিভ ইম্পিডেন্স হচ্ছে 2πNL। তার মানে তাহলে যে এসি সিগন্যালটা তুমি ব্যবহার করছো, সেই এসি সিগন্যালের ফ্রিকোয়েন্সি, আমরা যে বাড়িতে যে এসি সিগন্যাল ব্যবহার করি তার ফ্রিকোয়েন্সি 50 হার্জ, অর্থাৎ এন এর ভ্যালু সেখানে 50 হার্জ। এইবার তুমি যদি 50 হার্জটা বাড়িয়ে যদি অনেক বাড়িয়ে দাও, ফ্রিকোয়েন্সিটা অনেক এসি সিগন্যালে বাড়িয়ে দাও, তাহলে ইন্ডাকটিভ ইম্পিডেন্সটা বেড়ে যাবে ন্যাচারালি। তাহলে এল একই রইল, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে ইন্ডাকটেন্সের কোনো পরিবর্তন ঘটলো না, কিন্তু ইন্ডাকটিভ ইম্পিডেন্সের পরিবর্তন ঘটে গেল, বিকজ দ্য ভ্যালু অফ ফ্রিকোয়েন্সি হ্যাজ বিন ইনক্রিজড, বাড়িয়ে দেওয়া হয়েছে।
আর ডিসি ভোল্টেজের বেলায় ডিসি ফ্রিকোয়েন্সি কত না জিরো, ডিসি ভোল্টেজের বেলায় এই ফ্রিকোয়েন্সি মানে জিরো হয় বলে, তাহলে বুঝতে পারছো ইন্ডাকটিভ ইম্পিডেন্স কিছু থাকে না ডিসি ভোল্টেজের বেলায়। অর্থাৎ তুমি ব্যাটারি কানেকশন দিয়ে তুমি এই সার্কিটটা করলে ইন্ডাক্টর কোনো বাধা দেবে না, সে কন্ডাক্টর রূপেই কাজ করবে, দেয়ার উইল বি নো ইম্পিডেন্স, নো ইন্ডাকটিভ ইম্পিডেন্স। ক্লিয়ার? পরিষ্কার? পরে পরে যাই। এরপরে হচ্ছে বেশ আবার শুনবে, মানে এই জায়গাগুলো একবার শুনলে মনে হবে যেন বুঝলাম, কিন্তু যেই মুহূর্তে স্যার বলা থামিয়ে দিলেন সব মাথা থেকে কোনো ধোঁয়ার মতো হয়ে গেল। এইটা বারবার বারবার কানে বাজলে সুবিধেই হবে, মানে তাতে ক্ষতি নেই কিছু, মানে একদম সেই মস্তিষ্কে ঢুকে যাবার মতো। বলো। তোমাদের টাকা জমা নেওয়া হবে বলেছে, তাই তো? মার্কশিট দেওয়ার কথা বলেছে কিছু? তাহলে কি করবে মার্কশিট নিয়ে? মার্কশিট নিয়ে কি করবে অভিজিৎ? কোথায় পাঠাবে? ও, দিলে নেবে, না দিলে না নেবে। আর যদি মনে হয় যে মার্কশিট দরকার, তাহলে প্রধান শিক্ষককে, যিনি যান তোমার বাড়ি থেকে, বাবা মা বা অন্য কেউ টাকা দিতে, তাকে জিজ্ঞাসা করে আসতে বলবে যে কবে দেওয়া হবে মার্কশিট। বেশ, আমরা পরের বিষয়ে আসি। অ্যাভারেজ পাওয়ার ডিসিপেটেড, গড় ক্ষয়িত ক্ষমতা। তো এখানে দেখো কতটা ক্ষমতা ক্ষয় হলো এই ইন্ডাকটিভ সার্কিটে, সেটা দেখব। তো ভিএল ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি, এই যে আমরা প্রথমেই ভি ইকুয়াল টু ভিএল, তাহলে ভিএল ইকুয়াল টু তার মানে ভি জিরো সাইন ওমেগা টি, এই যে ভিএল ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি, এটাই হচ্ছে আমার তার মানে সমীকরণ। তার জন্য ভিএল হচ্ছে ভি জিরো সাইন ওমেগা টি। এবং আর একটা ইকুয়েশন পেয়েছি কি, আই ইকুয়াল টু মাইনাস আই জিরো কস ওমেগা টি। কোথায় পেয়েছি না এইখানে পেয়েছি, আই ইকুয়াল টু এই যে মাইনাস আই জিরো, টেক ইট অ্যাজ আই জিরো কস ওমেগা টি। এই দুটো সমীকরণ পেয়েছি। এবার পাওয়ার পি ইকুয়াল টু মাইনাস ভি জিরো আই জিরো সাইন ওমেগা টি কস ওমেগা টি, গুণ করে দিলাম। তাহলে এই জিনিসটাকে নাড়াচাড়া করতে গেলে এই টু সাইন ওমেগা টি কস ওমেগা টি ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করবার পর তাহলে এটা সাইন টু ওমেগা টি হলো। এইবার অ্যাভারেজ পাওয়ার, অ্যাভারেজ বার করেছি, এর আগেও দেখেছো 1/t করে এইটাকে ইন্টিগ্রেট করা, এটাই তো এই প্রসেসেই বরাবর অ্যাভারেজ পাওয়ার বার করে এসছে। তাহলে ভি জিরো আই জিরো বাই টু সাইন টু ওমেগা টি ডিটি, এটাকে আমরা ইন্টিগ্রেট করব। এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে গেল, জিরো টু টি সাইন টু ওমেগা টি ডিটি, অর্থাৎ এইটুকুই হচ্ছে কেবলমাত্র টাইম ডিপেন্ডেন্ট ফাংশন, তারই ইন্টিগ্রেশন হবে। তাহলে এই সাইন টু ওমেগা টি ডিটির ইন্টিগ্রেশন করলে কস টু ওমেগা টি বাই টু ওমেগা হয়, জিরো টু টি বসাবো। তাহলে এই টু ওমেগা বাইরে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে 4 ওমেগা টি ভি জিরো আই জিরো। আচ্ছা, এইখানে সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস, তাহলে সেই জন্য মাইনাসটা এই মাইনাসের সঙ্গে মানে আমরা মিলিয়ে দিয়ে প্লাস করে দিয়েছি এখানে। তাহলে 4 ওমেগা টি রইল। এইবার এর লিমিট বসাবো, তাহলে ক্যাপিটাল টি বসিয়েছি, কস টু ওমেগা ক্যাপিটাল টি মাইনাস কস জিরো। আবার সেই টু ওমেগা ইন্টু ক্যাপিটাল টি মানে 2 পাই বাই ওমেগা ক্লাস 11, তাহলে ওমেগা ওমেগা ক্যান্সেলস আউট, তাহলে 2 আর 2 গুণ করলে 4 পাই মাইনাস কস জিরো, কস পাই কস জিরো কস 2 পাই কস 4 পাই, এদের প্রত্যেকেরই ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা 1।
cos 0 1 তাহলে 1 minus 1 0, তাহলে average power dissipated in a inductive circuit, purely inductive circuit is 0. অর্থাৎ কোনো পাওয়ার ডিসিপেশন হয় না, কোনো পাওয়ার খরচ হয় না। সেই জন্যই আমাদের যে টিউব লাইট, সেই টিউব লাইটের চোখ কয়েল ব্যবহার করা হয়, যেটা একটা ইন্ডাক্টর। চোখ কয়েলের যে তার পাকানো থাকে, তার একটা রোধও আছে, একটা রেজিস্ট্যান্সও আছে। সেই রেজিস্ট্যান্সটা নিশ্চয়ই কিছুটা গরম হয়, তার মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার ফলে কিছুটা পাওয়ার নষ্ট হয়, সেটা জুলস ল অফ হিটিং, সেটা মানবেই, কিছু করার নেই। কিন্তু ওই যে তোমার চোখটা ব্যবহার করা হওয়ার প্রধান কারণ হচ্ছে ভোল্টেজটাকে কমিয়ে দেওয়া অ্যাক্রস দ্য টিউব লাইট আফটার ইট ইজ বিং গ্লোন। অর্থাৎ টিউব লাইটটা জ্বলে যাওয়ার পর, অর্থাৎ অন হয়ে যাওয়ার পর, ওই টিউব লাইটের দুই প্রান্তে 220 ভোল্ট যেন না অ্যাপ্লাইড হয়, ভ্যালুটা কমিয়ে দেওয়া হয়। এই কমিয়ে দেওয়ার কাজটা করে হচ্ছে ওই চোখ কয়েল। এবার ওই চোখ কয়েল না দিয়ে আমি যদি ওখানে একটা রেজিস্ট্যান্স ব্যবহার করতাম, তাহলেও কিন্তু সে ওই ভোল্টেজ খানিক কমে দিতে পারত, তাহলেও টিউবলাইটটা জ্বলতো। বাট পিওর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমাদের ওই অ্যাভারেজ পাওয়ার ডিসিপেশনটা কিন্তু 0 হতো না। আমরা একটু তুলে দেখে নিই। পিওর রেজিস্টিভ সার্কিট আমরা আগের দিন আলোচনা করেছিলাম। সেইখানে এই যে ফর পিওর রেজিস্টিভ সার্কিটস, এই যে গড় ক্ষমতা অ্যাভারেজ পাওয়ার পি বার, সেটা বেরিয়েছিল কত, V0I0/2। বুঝতেই পারছো, একটা নন নেগেটিভ টার্ম। এবার তার মানে আমরা কেন, তার মানে এই ইন্ডাক্টর দিয়ে ওই ভোল্টেজটাকে কমানোর চেষ্টা করছি, যাতে করে আমার ওই ইন্ডাক্টরের অ্যাক্রসে কোনো পাওয়ার লস না হয়। তার মানে যা পাওয়ার লস কমানোর জন্যে উই আর ইউজিং অ্যান ইন্ডাক্টর অ্যান্ড নট এ রেজিস্টার। ওই চোখ কয়েল মানে মাধ্যমে চোখ কয়েলটা রোধ হিসেবে কাজ করছে না, ইন্ডাক্টর হিসেবে কাজ করছে। যদিও চোখ কয়েলের আরও একটা ভূমিকা আছে, আলো জ্বালানোর সময় টিউবলাইটটা দেখবে ব্লিঙ্ক করে। এখনকার ইলেকট্রনিক চোখের কথা বলছি না, এমনি যেগুলো আমাদের ট্র্যাডিশনাল চোখ, CHOKE, নট চয়কা খ নয়, কিন্তু এই ট্র্যাডিশনাল যে চোখ, সেই চোখের সাহায্যে কিন্তু টিউবলাইটটা 2-4 বার ব্লিঙ্ক করবার পর জ্বলে। এই ব্লিঙ্কিংয়ের সময় টাইম ইজ ভেরি স্মল, মানে DI/DT আর কি ব্যাপারটা, DI ইজ ফাইনাইট, DT ইজ ভেরি স্মল। ফলে DI/DT এই রেশিওটা প্রচণ্ড হাই হয়ে যায়। সেটা একমাত্র ইন্ডাক্টরের ক্ষেত্রেই করা সম্ভব, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে করা সম্ভব নয়। ফলে ওই জ্বালাবার মুহূর্তে খুব একটা আমার হাই ভোল্টেজ দরকার হয় আর কি, জ্বালাবার জাস্ট মোমেন্টটায়। তাহলে অটোমেটিক্যালি চোখ সেই কাজটা করে দেয়। কারণ LDI/DT তো তোমরা জানো হচ্ছে মানে একটা ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ। তাহলে DI যদি মোটামুটি মডারেট হয় আর DT ইজ ভেরি স্মল হয়, তাহলে DI/DT রেশিওটা খুব লার্জ হয়ে যাবে। সেটাই দরকার, সেটা ওই টিউবটাকে জ্বলতে সাহায্য করে। এবং জ্বলবার পর চোখের কাজ হচ্ছে জাস্ট টু ইম্পিড দ্য ভোল্টেজ, এবং ভোল্টেজের পরিমাণটা কমিয়ে দেয়, এবং 220 ভোল্ট গিয়ে ওই টিউবলাইটের দুই প্রান্তে পড়ে না। এই যে তাই জন্য ফর পিওর AC ভোল্টেজেস ইন্ডাক্টার্স ডাজ নট ডিসিপেট এনি পাওয়ার। তার মানে পিওর AC সিগন্যালের ক্ষেত্রে ইন্ডাক্টর দিয়ে আমরা কোনো পাওয়ার ডিসিপেশন পাই না। বলো, চোখ ছাড়া টিউবলাইট জ্বলবে না যেভাবে আমরা জ্বালাই। AC সিগন্যালে আমরা তো ডিসি দিয়ে টিউবলাইট অন্যভাবে জ্বালানো যায় অবশ্য, কিন্তু AC সিগন্যালের বেলায় আমরা যেভাবে টিউবলাইট জ্বালিয়ে অভ্যস্ত, সেইভাবে জ্বালাতে গেলে মানে ইউ ডেফিনেটলি রিকোয়ার এ চোখ। তুমি স্টার্টার ছাড়া টিউবলাইট জ্বালাতে পারবে, স্টার্টারটাই এসেনশিয়াল নয়, হ্যাঁ, কিন্তু তোমার চোখটা দরকার। সেটা তাহলে টিউবলাইট বলতে ফ্লোরোসেন্ট টিউব, যেগুলো আমরা কনভেনশনাল সেই টিউবলাইট নয়, সেগুলো CFL টিউব। হ্যাঁ, সেগুলো অন্য সিস্টেমে জ্বলে, সেগুলো
আলাদা একটা সার্কিটরি ওর মধ্যেই করা আছে। এমনি সরু না, সেই টিউবের কথা বলছি না, এলইডি টিউব বা সিএফএল টিউবের কথা বলছি না আমি আগেকার যে মানে কনভেনশনাল টিউব যেগুলো চোখের সাহায্যে জ্বলে সেই টিউবের কথা বলছি। তোমার স্টার্টার নয়, চোখ চোখ হচ্ছে সেই একটা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার সাইজের যে একটা বক্স থাকে, হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা হচ্ছে চোখ। আর ওই চয়কার খ নয় কিন্তু, চয়কার ক, মানে সিএইচও কেই। আর ব্যাপার হচ্ছে যে এইখানে চোখ শব্দটা ব্যবহার করা হয়েছে, নাম দেওয়া হয়েছে চোখ। কথাটা ইংরেজিতে মানে হচ্ছে টু কনস্ট্রেন্ট বা টু রেস্ট্রিক্ট, তাই তো? কোনো জিনিসকে আবদ্ধ করে দেওয়া বা কোনো জিনিসকে আটকে দেওয়াকে চোখ করে, গলা চোখ করে গেছে। হ্যাঁ, হয়তো কেউ হয়তো মানে সেই মানে কোনোভাবে জল খেয়ে ফেলেছে, শ্বাসনলীতে ঢুকে গেছে, গলা চোখ করে গেছে। চোখ বা নর্দমার নালী অনেক সময় আবর্জনা আটকে চোখ করে যায়, ড্রেনের মুখগুলো চোকড হয়ে যায়, আমরা ব্যবহার করি। এখানে হোয়াট ইজ অ্যান ইলেকট্রিক্যাল চোক? ইলেকট্রিক্যাল চোক চোকস ভোল্টেজেস ব্রাদার। এর কাজ হচ্ছে টু চোক ভোল্টেজ, অর্থাৎ 220 ভোল্ট যেন টিউবলাইটের দুই প্রান্তে না গিয়ে পড়ে, শুধুমাত্র আমার যতটুকু দরকার ততটুকুই পড়ে। সো ইট ইজ অ্যাক্টিং অ্যাজ এ কনস্ট্রিক্টর অর এ রেস্ট্রিক্টর অফ এসি ভোল্টেজ, এই জন্য এর নাম দেওয়া হয়েছে চোখ। ক্লিয়ার? বেশ, এবার ক্যাপাসিটার হলো, এই ক্যাপাসিটার বলছি, ইন্ডাক্টর হলো এবার ক্যাপাসিটার। ক্যাপাসিটারের বেলায় দুই প্রান্তের ভোল্টেজ হচ্ছে ভিসি। এবার V0 সাইন ওমেগা টি চালানো হয়েছে, ক্যাপাসিটেন্সটা হচ্ছে সি। তাহলে আমার এখানে কার্চস ভোল্টেজটা সুন্দর, V0 সাইন ওমেগা টি ইকুয়াল টু ভিসি। তাহলে V0 সাইন ওমেগা টি ইকুয়াল টু কিউ বাই সি, অর্থাৎ আমার এই ক্যাপাসিটারের যে ইকুয়েশন আমরা প্রথমে পড়ে এসেছি, কিউ ইকুয়াল টু সিভি, তাহলে ভি ইকুয়াল টু কিউ বাই সি, অর্থাৎ এই কিউ বাই সিটা হচ্ছে তার মানে ভোল্টেজ টার্ম। তাহলে সেটাই এই V0 সাইন ওমেগা টি ভোল্টেজটা কোথায় গিয়ে পড়ছে? এইখানে গিয়ে পড়ছে। এবার ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু টি, এই ইকুয়েশনটাকে দুদিকে ডিফারেন্সিয়েট করব। এর আগে দেখো ইন্টিগ্রেট করেছিলাম আগের এতে, যখন আমরা ইন্ডাক্টর নিয়ে কাজ করেছিলাম। এখানে আমরা ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করব কীভাবে? না, ডিফারেন্সিয়েট করব V0টাকে, V0 সাইন ওমেগা টি ডিফারেন্সিয়েশন হচ্ছে কস ওমেগা টি। কস ওমেগা টির ডিফারেন্সিয়েশন হলে ওমেগা একটা টার্ম থাকবে, সেই ওমেগাটাকে সামনে গুণ করে দিয়েছি। আর এইখানে এই সি জিনিসটা 1/c কনস্ট্যান্ট টার্ম বলে বাইরে চলে এসেছি, শুধু ডিকিউডিটি। ডিকিউডিটি ইজ ইলেকট্রিক কারেন্ট আই, তার মানে এই দিকটা হচ্ছে আই বাই সি। তাহলে সহজ কথায় আই ইকুয়াল টু ওমেগা ইন্টু সি ইন্টু V0 কস ওমেগা টি। তাহলে কস ওমেগা টির তো কোনো ডাইমেনশন নেই, তাহলে এই ওমেগা সি V0 এই গোটাটা ডাইমেনশন নিশ্চয়ই কার সঙ্গে সমান? না, কারেন্টের সঙ্গে সমান। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এই কস ওমেগা টি, এটাকে কস ওমেগা টিটাকে আমরা এরকমভাবে সাইন পাই বাই 2 মাইনাস ওমেগা টি এভাবে লিখতে পারি, সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা। এবার আচ্ছা, এই ডান পাশটায় কী করেছি একটু দেখে নিই। ডান পাশটা একটা জিনিস করেছি, সেটা হচ্ছে আই হচ্ছে ডিকিউডিটি, এটা একবার মনে করিয়ে দিয়েছি। এইবার আই ডিকিউডিটি কিউ এর জায়গায় আমরা সি ভিসি বসিয়েছি। এটা কোথা থেকে পেলেন স্যার? এটা পেলাম হচ্ছে ওই আমাদের ফর্মুলা হচ্ছে কিউ ইকুয়াল টু সিভি, তো তাহলে এই ক্যাপাসিটারের দুই প্রান্তের ভোল্টেজটা ভি না বলে ভিসি বলছি। তাহলে ডিডিটি অফ, এই ডিডিটি যেমন আছে রইল, এই কিউ এর বদলে কেবলমাত্র সি ভিসি বসিয়েছি। তাহলে সি তো কনস্ট্যান্ট টার্ম, তাহলে ডিফারেন্সিয়েশনের বাইরে চলে গেল। তাহলে এটা এই ডিভিসি ডিটি, বা আমার চলতি ভোল্টেজ ডিভিও বলতে পারি, মানে এটা ভিসিও লিখতে পারতাম, অসুবিধে কিছু নেই। ছোটো হাতের লেখা বাঞ্ছনীয় ছিল, এখানে বড় হাতের লিখে দিয়েছি, ঠিক হয়নি। তাহলে আমার আই ইকুয়াল টু সি ডিভিসি ডিটি, তাহলে আমার এই ভি এর জায়গায় এই V0 সাইন ওমেগা টি বসাবো,
তাহলে ডিডিটি অফ সাইন ওমেগা টি হবে, ডিডিটি অফ সাইন ওমেগা টি মানে কস ওমেগা টি। অর্থাৎ এই যে ভ্যালুটা এখানে পুট করেছি সেই ভ্যালুটা কোথা থেকে এলো তার ক্যালকুলেশনটা ডান পাশে করে দেখানো আছে। এইবার এই ওমেগা সি ভি জিরো বুঝতেই পারছো, এই ডাইমেনশন হচ্ছে তার মানে কারেন্টের ডাইমেনশন, এবং এটা হচ্ছে পিক ভ্যালু অফ দ্য কারেন্ট, কারণ সাইনের ম্যাক্সিমাম ভ্যালু +1, তাহলে সাইনের ম্যাক্সিমাম ভ্যালু যদি +1 হয় তাহলে এটা তখন তার মানে পিক কারেন্টকে বোঝাচ্ছে, সেটাকে I0 বলছি। I0 হচ্ছে ওমেগা সি ভি জিরো। তাহলে আগের বেলায় ছিল ওমেগা টি মাইনাস π/2, এবারে π/2 মাইনাস ওমেগা টি। তাহলে কারেন্ট ইজ লিডিং দ্য ভোল্টেজ। আগের বেলায় কারেন্ট ইজ ল্যাগিং দ্য ভোল্টেজ ছিল ইন্ডাক্টরের বেলায়, ক্যাপাসিটরের বেলায় কারেন্ট ইজ লিডিং দ্য ভোল্টেজ বাই π/2। ওখানে জাস্ট এই π/2 টার্মটা পরে ছিল, ওমেগা টি টার্মটা আগে ছিল। তাহলে ছবি যদি আঁকি তাহলে এইটা হচ্ছে ভোল্টেজ প্রোফাইল, ভি ইকুয়াল ভি জিরো সাইন ওমেগা টি। এই যে 0 থেকে শুরু হয়েছে, যত টাইম এগিয়েছে এই গেছে। আর কারেন্ট প্রোফাইল এটা তো তার মানে অ্যাকচুয়ালি π/2 মাইনাস ওমেগা টি মানে কস, অর্থাৎ এখানে কস দিয়ে লিখেছি কোথায়, এইখানে এইটা I ইকুয়াল টু I0 কস ওমেগা টি, এটাই ভাবো না কেন। তাহলে এই I ইকুয়াল টু I0 কস ওমেগা টি মানে যখন তোমার কস ওমেগা টির ভ্যালু হচ্ছে টিতে তার মানে +1, যেহেতু নেগেটিভ নেই তাহলে এখান থেকে এই নামতে নামতে এখানে যখন সাইনটা ম্যাক্সিমাম তখন cos 0, তারপর সাইনটা যখন 0 হয়েছে cos তখন তোমার নেগেটিভ দিকে ম্যাক্সিমাম, এইভাবে cos কার্ভটা গেছে। তাহলে এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে ভোল্টেজ। তাহলে বুঝতেই পারছো তার মানে ভোল্টেজ কারেন্ট প্রোফাইলটা তার মানে শুরু হয়েছে কোনো একটা জায়গা থেকে, এরকম একটা জায়গা থেকে, এরকম জায়গা থেকে শুরু হয়ে এই এতটা বেড়েছে। এই কতটা আগে শুরু হয়েছে না, এখান থেকে এই ডিস্টেন্সটা কত না π/2, π/2 পরিমাণ ফেজ আগে থেকে তার মানে কারেন্টটা শুরু হয়েছে। তাহলে কারেন্ট ইজ লিডিং দ্য ভোল্টেজ, কারেন্ট কিন্তু ভোল্টেজের থেকে এগিয়ে থাকছে। ফেজার ডায়াগ্রাম একই রকমভাবে V0 সাইন ওমেগা টি, তাহলে এটা V0 যেটা ভোল্টেজ ফেজর সেটা টি অ্যাক্সিসের সঙ্গে, এটা টি অ্যাক্সিসের সঙ্গে ওমেগা টি অ্যাঙ্গেল আছে। আমরা আগের ক্ষেত্রে ফেজরটা এই তলার দিকে π/2 অ্যাঙ্গেল করে এইভাবে এঁকেছিলাম ইন্ডাক্টরের বেলায়, কারণ কি না π/2 মাইনাস ওমেগা টি ছিল, এখানে ওমেগা টি মাইনাস π/2, তাহলে ওমেগা টি মাইনাস π/2 বলে এইটা এদিকে পজিটিভ সেন্সে পজিটিভ দিকে এঁকেছি। এটা হচ্ছে কারেন্ট ফেজর, এবং ভোল্টেজ ফেজর এবং কারেন্ট ফেজরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে π/2 এই। এবং এই ফেজরটা ধরো ভোল্টেজটা আস্তে আস্তে ধরো এইখানে এই আছে, এরপরে খানিকটা বাদে এই হবে, কারেন্টটা তেমনি এরকম হেলে যাবে, অর্থাৎ অলওয়েজ দেয়ার উইল বি এ ফেজ ডিফারেন্স অফ 90 ডিগ্রি বিটুইন দ্য ভোল্টেজ অ্যান্ড দ্য কারেন্ট। এবং এই যে হাইটটা, এই হাইটটা কি রিপ্রেজেন্ট করে, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ দ্য কারেন্ট, আর এই হাইটটা রিপ্রেজেন্ট করে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ দ্য ভোল্টেজ। আমার যখন ভোল্টেজটা বেড়ে এইরকম একটা গ্রাফ, এইরকম একটা লাইন আসবে, তখন আমার ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ দ্য ভোল্টেজ তখন এতটা লম্বা হয়ে যাবে। তেমনি তখন কারেন্টটা এর সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে ফেজরটা আঁকলে তাহলে এরম হেলে যাবে, তখন কিন্তু কারেন্টের যেটা তোমার ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অর্থাৎ তাৎক্ষণিক মান যেটা, সেটা এইটুকু দাঁড়াবে। অর্থাৎ এই লাইনটা, এই লাইনের লেন্থটা হচ্ছে তাহলে পিক ভ্যালু ধরে আমরা করেছি, কিন্তু এই যে হাইটটা এটা আমার কি বোঝায় না ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু বোঝায়। আমরা একবার পুরনো ফেজরের ছবিটা একবার খুলে দেখি, তাহলে আমার পুরনো যেটা ভুলে গেছি সেটা আবার মনে পড়ে যাবে। এই ছবিটা ছিল এইখানে, তোমার এটা হচ্ছে ভোল্টেজ প্রোফাইল ছিল, আর এইটা কারেন্ট প্রোফাইল ছিল, সে যেমনই হোক না কেন। এইবার এইটা হচ্ছে আমার V0, তাই জন্য আমরা V0টাকে রেডিয়াস করে একটা সার্কেল এঁকেছিলাম, আর এইটুকু ছিল আমার I0টাকে রেডিয়াস করে আর একটা সার্কেল এঁকেছিলাম। এইবার ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, বা এখানে আমরা RMS ভ্যালুটা নিয়েছিলাম, তো RMS ভ্যালুটা হচ্ছে মোটামুটি 70% অফ দ্য পিক ভ্যালু। তাহলে এই 70% এই হাইটটা কতটা না এইটা, তাহলে এইটা হচ্ছে তার মানে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, বা এর ক্ষেত্রে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটা আমরা RMS নিয়েছিলাম বটে, তুমি ইনস্ট্যান্টেনিয়াস যে কোনো জায়গায় নিতে পারো, কিছু তাতে যায় আসে না। ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ দ্য ভোল্টেজ হচ্ছে এইটা, আর ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ দ্য RMS ভ্যালু অফ দ্য ভোল্টেজ হচ্ছে এইটা,
আর আরএমএস ভ্যালু অফ দ্য কারেন্ট হচ্ছে এইটা। তার মানে এই যে ছবিটা, এই ছবিতে এই পয়েন্টটা মানে এই লাইনটার করেসপন্ডিং লেন্থটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ দ্য ভোল্টেজ বোঝাচ্ছে, আর এই লাইনের করেসপন্ডিং এই হাইটটা আমার কি বোঝাচ্ছে না ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ দ্য কারেন্ট বোঝাচ্ছে। এবং এদের মধ্যে অ্যাঙ্গেলটা এই ছবিতে π/2 নয়, এই ছবিতে হচ্ছে ফাই, কারণ আমি এটা তো আরবিট্রারি একটা ইকুয়েশন নিয়ে সলভ করে দেখেছি, তাই জন্য ফাই। এবং ফাইয়ের ভ্যালুটা ইন্ডাক্টরের বেলায় π/2, ক্যাপাসিটারের বেলায় তো π/2, বাট in case of inductor the current is lagging the voltage, অর্থাৎ কারেন্টটা ভোল্টেজের থেকে 90 ডিগ্রি দশাকোণে পিছিয়ে আছে, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে এগিয়ে আছে। এই আমরা আবার এই সার্কিটে ফিরে আসি। এইবার আমরা এলআর সার্কিট দেখব, এটা বেশ মজাদার। এলআর সার্কিটের বেলায় এইটা ধরো রোধ, এটা ধরো একটা আবেশক, ইন্ডাক্টর আর রেজিস্টার, দুটো জিনিস আছে সার্কিটের মধ্যে। এবার আমরা একটা এই এসি সিগন্যাল চালিয়েছি, এই হচ্ছে আই কারেন্ট। এইবার এর অ্যাক্রসের ভোল্টেজটাকে ভিআর লিখছি, এর অ্যাক্রসের ভোল্টেজটাকে ভিএল লিখছি। এবার কেভিএল যদি লাগাই তাহলে ভি, এই যে ভি ইজ ইকুয়াল টু ভিআর প্লাস ভিএল, পরিষ্কার। তাহলে আই কারেন্ট ফ্লো করছে, তাহলে ভিআর হচ্ছে আইআর, ওহমস ল তাই বলেছে আমাকে। আর ভিএল কি হবে, I0/ω_L, এটাই জানি, sin ωt মাইনাস π/2। আমরা শুধু ইন্ডাক্টরের ক্ষেত্রে যে ইকুয়েশন পেয়েছিলাম সেটা এরকমই পেয়েছিলাম। তা তোমার ভিএল ইকুয়াল টু I0/ω_L sin ωt মাইনাস π/2, যদি ভুলে গিয়ে থাকো আরেকবার দেখিয়ে দিচ্ছি, হয়ে গেল। এই যে ভিএল ইকুয়াল টু এল ডিআই ডিটি, তাহলে ভিএল ইকুয়াল টু এল ডিআই ডিটি যদি হয়, আই এর ভ্যালুটা যদি আমি বসিয়ে দিই আলটিমেটলি, তাহলে আমার এটা তো কারেন্টের ইকুয়েশন, আমরা ভোল্টেজের ইকুয়েশনটা পাবো উইথ রেসপেক্ট টু কারেন্ট। অর্থাৎ আমার এই যে ইকুয়েশনটা আমরা এখানে বসাচ্ছি, এই যে ইকুয়েশনটা আমরা বসাচ্ছি, অর্থাৎ I0/ω_L হচ্ছে তার মানে পিক ভ্যালু অফ দ্য ভোল্টেজ। I0 মানে পিক কারেন্ট, ω_L এর মনে মনে ভাবো ω_L এর যে কি বলবো ওটাকে, ω_L এর ডাইমেনশন, সেটা কার সঙ্গে সমান দেখেছিলাম না, ω_L এর ডাইমেনশন দেখেছিলাম 1/ω_L এর সম্ভবত। দাঁড়াও এখানে ফিরে যাই, এই যে I0 ইকুয়াল টু V0/ω_L, এইটা এসছিল। তাহলে এই ω_L এর ডাইমেনশনটা কার সঙ্গে সমান হচ্ছে না ওমের সঙ্গে, তার মানে এটা ইম্পিডেন্স, সেই জন্য বলেছি। এইবার তাহলে এর ক্ষেত্রে VL ইকুয়াল টু, এইটা আসলে এখানে একটা কথা দেখো লেখা আছে, I ইকুয়াল টু ILO sin ωt minus π/2। নাও হোয়াট ইজ দিস? হ্যাঁ, এইটা জিনিসটা একটুখানি বলা নেই, অবশ্য বলে নেওয়া দরকার। এটা আসছে কোথা থেকে, সেটা হচ্ছে যে I ইকুয়াল টু LO, মানে এই ইন্ডাক্টরের যেহেতু এটা এসি সার্কিট, তাহলে ইন্ডাক্টরের দুই প্রান্তে ভোল্টেজটা কনস্ট্যান্ট নেই, এর ক্ষেত্রেও ভোল্টেজটা সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে ম্যাক্সিমাম হচ্ছে, আবার মিনিমাম হচ্ছে, আবার ম্যাক্সিমাম হচ্ছে, এই জিনিসটা চলছে। তো এই ILOটা হচ্ছে ইন্ডাক্টরের মধ্য দিয়ে পিক ভ্যালু অফ কারেন্ট। যদিও ILO আর এই I0 এর বেলায় বা IR যদি বলি, সেটা আলাদা হবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে একই সিরিজ সার্কিট, তো যে কারেন্টটা যখন এই কারেন্টটা ম্যাক্সিমাম হচ্ছে এখান দিয়ে
সেই কারেন্টটা তখন এখানেও মানে মানে ম্যাক্সিমাম কারেন্টটা সার্কিটে যখন ম্যাক্সিমাইজড হচ্ছে তখন এর মধ্যে ম্যাক্সিমাইজড হচ্ছে, এর মধ্যে ম্যাক্সিমাইজড হচ্ছে। সেই জন্যে এই ILO বা I0 এই টার্মটা ব্যবহার করা হয়েছে। তা বেশ, আমরা এটা এবার সাইন ওমেগা টি মাইনাস π/2 বসালাম। বসাবার পরে কি দাঁড়ালো, ভি ইকুয়াল টু দিস প্লাস দিস, তার মানে দিস প্লাস দিস। এই সেটা ক্রস করে রেখেছি, কেন ক্রস করে রেখেছি, না এইভাবে করবো না বলে বোধহয় ক্রস করে রেখেছি। সেটা জটিল হয়ে যাচ্ছে, এভাবে না করে আমরা এক কাজ করি, এই 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 প্রসেসটা ইউজ করি, এটা বোধহয় বুঝতে আমাদের সুবিধা হবে বেশি। আই কারেন্ট ফ্লো করছে সার্কিটের মধ্যে, তাহলে ভি হচ্ছে সোর্স ভোল্টেজ, এইখানে ড্রপ হচ্ছে ভিআর, এখানে ড্রপ হচ্ছে ভিএল, এইখানে ড্রপ তার মানে আইআর, আর এখানে ড্রপ হচ্ছে এলডিআইডিটি। এটা তো আমরা অলরেডি পড়েই এসেছি, আমরা একদম বেসিক গোড়ার জায়গা থেকে ধরি। এটা প্রথম একটা অ্যাপ্রোচটা পেয়েছিলাম, তারপরে দেখলাম যে আমার একটু সন্দেহ লাগলো, আমি তাই জন্য ছেড়ে দিয়েছিলাম। এলডিআইডিটি, এলডিআইডিটি ইকুয়াল টু তাহলে কী হবে, ভি মাইনাস আরআই, তাহলে ডিআই, এইখানে ডিআই, ভি মাইনাস আরআই তলায় নামিয়ে নিয়ে এলাম, এলটা তলায় এদিকে কোনাকুনি গুণ করে ডিটি যেমন আছে রইল। এবার আমি কি করব, এটাকে ভ্যালুগুলো বসাবো। কিভাবে বসাবো, না এই যে সমীকরণ, অর্থাৎ হয়ে গেল আমার এই সমীকরণে বসাচ্ছি, আমার এই অবধি যাওয়ার দরকারও নেই, আমি এই একদম ডাইরেক্ট এই স্টেপের পর এই স্টেপে চলে এসো। ভি ইকুয়াল টু কি, ভি ইকুয়াল টু এল ওমেগা I0 কস ওমেগা টি মাইনাস থিটা। এটা কোথা থেকে পেলাম, সাইড চেঞ্জ করেছি না, ওহো বুঝতে পেরেছি। সেটা হচ্ছে যে এইখানে আমরা এই 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 স্টেপটা থেকে দেখব, এল ডিআইডিটি ইকুয়াল টু ভি মাইনাস আরআই, প্রথম লাইনটা নাম, তাই জন্যই মেলাতে পারছি না। এল ডিআইডিটির বদলে এই পার্টটা লিখেছি, কিভাবে লিখেছি না, আই ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি মাইনাস থিটা। থিটাটা আমার কত জানা নেই, π/2 কি অন্য কিছু জানা নেই। আমি এবার এই সমীকরণটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, ডিআইডিটি করি, তাহলে এই সমীকরণটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, ডিআইডিটি হবে এই পার্টটা, ডিআইডিটি ইকুয়াল টু I0 তো কনস্ট্যান্ট টার্ম, সাইনের ডেরিভেটিভ হচ্ছে কস, কস ওমেগা টি মাইনাস থিটা, আর ওমেগা টির ডেরিভেটিভ হচ্ছে শুধু ওমেগা, তাহলে I0 ওমেগা কস ওমেগা টি মাইনাস থিটা। এইবার দেখো মিলছে, অর্থাৎ এল ডিআইডিটির বদলে আমি বসেছি, এল যেমন আছে রইল, ডিআইডিটির বদলে ওমেগা I0 কস ওমেগা টি মাইনাস থিটা। নাও ইট ইজ বিং ক্লিয়ার, এবার পরিষ্কার, আর কোথাও অসুবিধা নেই। আসল কথা, নিজে যখন পড়িয়েছি তখন কাটাকুটি করেছি কোথায় সেটা তো মনে নেই, সেই জন্যে হাত রাখতে হচ্ছে। এইবার এই ভি, ভি মানে মেন ভোল্টেজ অর্থাৎ দিস, সেটা কি না এই সার্কিট ভোল্টেজটা V0 সাইন ওমেগা টি, তাহলে V0 সাইন ওমেগা টি বসালাম। এবার আর আই, আর তো হচ্ছে রেজিস্ট্যান্স যেমন আছে রইল। এবার আই ইকুয়াল টু আই এর যে এক্সপ্রেশন, আই ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি মাইনাস থিটা, জেনারেল এক্সপ্রেশন, তাই বসিয়ে দিয়েছে। এবার একটা মজার মানে ম্যাথমেটিক্স করবো এখানে, কীরকম না, এইটা কস এ মাইনাস বির ফর্মুলায় ভাঙবো, এইটা যেমন আছে থাকবে, আর এইটাকেও সাইন ওমেগা টি মাইনাস সাইন এ মাইনাস বির ফর্মুলায় ভাঙবো। তার মানে এইটা থেকে আমার দুটো টার্ম পাবো, এটা থেকে দুটো টার্ম পাবো, এটা একটা টার্ম। তাহলে এটা ভাঙলে এল ওমেগা I0 যেমন আছে, কস এ কস বি মাইনাস সাইন এ প্লাস সাইন এ সাইন বি, তাহলে কস ওমেগা টি কস থিটা প্লাস এল ওমেগা I0 সাইন ওমেগা টি সাইন থিটা হলো। এ বেটা যেমন আছে রইল, মাইনাস আর I0 সাইন এ মাইনাস বি, ফর্মুলা কি, সাইন এ কস বি কস এ সাইন বি, মাইনাস দিয়ে, বাইরে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস আর I0 সাইন ওমেগা টি কস থিটা, আর এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে আর I0 কস ওমেগা টি সাইন থিটা, বড় করে মানে স্প্লিট করে দিলাম।
এবার স্প্লিট করবার পর এবার ওমেগা টি কস ওমেগা টি পার্টটা যেখানে যেখানে আছে সেগুলোকে জড়ো করছি। কস ওমেগা টি কমন নিলাম, এখানে দেখো তলে আন্ডারলাইন করেছি কস ওমেগা টি, অর্থাৎ এল ওমেগা আই জিরো কস থিটা এই পার্টটা রইল। আর কস ওমেগা টি এ পাশে কোথায় আছে? এইখানে আছে। এটা এ বাঁ পাশে নিয়ে যাব, তাহলে মাইনাস হবে আর আই জিরো সাইন থিটা, আপত্তি নেই কিছু, প্লাস এবার সাইন ওমেগা টি কমন নিচ্ছি। সাইন ওমেগা টি কমন নিয়ে কী পড়ে রইল? এল ওমেগা সাইন থিটা, এল ওমেগা আই জিরো সাইন থিটা তাই নিয়েছি। আর এইখানে সাইন ওমেগা টি আছে, অর্থাৎ এটা বাঁ পাশে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস আর আই জিরো কস থিটা, তবে তাই লিখেছি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি যেমন আছে লিখেছি, তার সঙ্গে কস ওমেগা টি টার্ম তো ডান পাশে কিছু নেই, সেই জন্যে জিরো ইন্টু কস ওমেগা টি জোর করে লিখেছি। এই সাজানোটা বুঝতে অসুবিধা হয়নি আশা করি কারো? ক্লিয়ার তো? আচ্ছা, এই ইকুয়েশনটা ভ্যালিড হবে তখনই যদি কোএফিসিয়েন্টস অফ সাইন ওমেগা টি আর কস ওমেগা টি দুদিকে সমান হয়, অর্থাৎ এইরকম একটা ইকুয়েশন কেবলমাত্র তখনই সম্ভব আর কি বাস্তবে। এই কস ওমেগা টি যেটা কোএফিসিয়েন্ট, অর্থাৎ এই থার্ড ব্র্যাকেটের মধ্যে অংশটা, এটা এই জিরোর সঙ্গে সমান হতে হবে, কারণ কস ওমেগা টির ডান দিকে কোএফিসিয়েন্ট হচ্ছে জিরো, আর সাইন ওমেগা টির যে কোএফিসিয়েন্ট সহগ যেটা, সেইটা ডান পাশের কোএফিসিয়েন্টের সঙ্গে সমান হতে হবে সাইন ওমেগা টি। এই যে দিস ইকুয়েশন ইজ অনলি ভ্যালিড ইফ দ্য কোএফিসিয়েন্টস অফ cos ওমেগা টি অ্যান্ড সাইন ওমেগা টি অন বোথ সাইডস আর ইকুয়াল। তাহলে সেইটা যদি হয় তাহলে এল ওমেগা আই জিরো কস থিটা মাইনাস আর আই জিরো সাইন থিটা সেটা জিরো হয়ে যাবে, এই যে। আর এল ওমেগা আই জিরো সাইন থিটা প্লাস আই জিরো কস থিটা ইকুয়াল টু তাহলে ভি জিরো হয়ে যাবে। এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। এবার 1 থেকে কি পাই? এটা ডান দিকে যদি নিয়ে চলে যাই, এল ওমেগা আই জিরো কস থিটা ইকুয়াল টু আর আই জিরো সাইন থিটা, তাহলে আই জিরো ক্যান্সেলস হবে, তাহলে এল ওমেগা কস থিটা ইকুয়াল টু আর সাইন থিটা, তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা, তাহলে ট্যান থিটার ভ্যালুটা বেরোলো ওমেগা এল বাই আর। ঠিক আছে, এইবার স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং 1 and 2, এই 1 এই 2 স্কোয়ার করবে, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার হবে, এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলায় ভাঙবে, আর এটাকেও এ প্লাস বি হোল স্কোয়ার হবে, এটাকেও স্কোয়ার করবে, করে দুটোকে অ্যাড করবে। আমি একটুখানি মিনিমাইজ করি, তাহলে বোধ হয় একসঙ্গে দুটো পেজ তোমাদের দেখতে একটু সুবিধা হবে। এইটাকে আমি যদি স্কোয়ার করি তাহলে এল ওমেগা আই জিরো কস থিটা মাইনাস আর আই জিরো সাইন থিটা তার হোল স্কোয়ার হয়েছে, প্লাস এল ওমেগা আই জিরো সাইন থিটা প্লাস আর আই জিরো কস থিটা তার হোল স্কোয়ার হয়েছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই গোটাটা মানে বাঁ দিকে স্কোয়ার পুরোটা ইকুয়াল টু ডান দিকে স্কোয়ার, ডান দিকে স্কোয়ার তার মানে জিরো স্কোয়ার প্লাস বি জিরো স্কোয়ার, তার মানে শুধু বি জিরো স্কোয়ার। এবার ম্যাগনিফাই করছি এইবার এইটার হোল স্কোয়ারটাকে আমরা স্প্লিট করব, তাহলে এল স্কোয়ার ওমেগা স্কোয়ার আই জিরো স্কোয়ার কস স্কোয়ার থিটা মানে স্কোয়ার, খুব সাবধানে এখানে কিন্তু অনেকগুলো টার্ম গুলিয়ে যায়, আর স্কোয়ার আই জিরো স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এইভাবে করেছি, তাহলে মাইনাস টু ইন্টু এল ওমেগা আই জিরো কস থিটা, আমি আই জিরো আর এখানে একটা আই জিরো আছে বলে আই জিরো স্কোয়ার করে দিয়েছি, ইন আরটাও এখানে ঢুকিয়ে দিয়েছি, আর সাইন থিটা এদিকে আছে সাইন থিটা কস থিটা এই লিখেছি, আই জিরো স্কোয়ার সাইন থিটা কস থিটা, প্লাস এদিকটা ভেঙেছি এল স্কোয়ার ওমেগা স্কোয়ার আই জিরো স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার আই জিরো স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, টু এল আর ওমেগা আই জিরো স্কোয়ার ঠিক আগের নিয়মই সাইন থিটা কস থিটা। দেখো এই দুটো টার্ম জাস্ট প্লাস মাইনাস, তাহলে ক্যান্সেল আউট হয়ে গেল ইকুয়াল টু ভি জিরো স্কোয়ার, তাহলে রইল টার্ম হচ্ছে এইটা 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 এইটা, মানে টু এবি টার্মটা প্লাস টু এবি মাইনাস টু এবি কেটে গেল। এটা এত কাণ্ড না করেও করতে পারতে অবশ্য, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা একটা আছে বলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, সেটা ডাইরেক্ট চালিয়ে দিলেও একই রেজাল্ট আসবে।
আচ্ছা, তাহলে আমার এখানে এল স্কোয়ার ওমেগা স্কোয়ার আই জিরো স্কোয়ার এইটা কমন নেব। কমন নিলে এখানে এইটা থেকে আর এইটা থেকে, যে দুটো তলায় দাগ দেওয়া আছে, এই দুটো থেকে কমন নিলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আর এখানে আর স্কোয়ার আই জিরো স্কোয়ার কমন যদি নিই, তাহলে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ভি জিরো স্কোয়ার। তাহলে আমার সুবিধা হয়ে গেল, এটাও ওয়ান এটাও ওয়ান, তাহলে সাইন থিটা কস থিটা ভেঙে গেল। তাহলে কি রইল, এল স্কোয়ার ওমেগা স্কোয়ার আই জিরো স্কোয়ার প্লাস আর স্কোয়ার আই জিরো স্কোয়ার ইকুয়াল টু ভি জিরো স্কোয়ার। তাহলে সহজ কথায় এবার এখান থেকে আই জিরো স্কোয়ার যদি কমন নাও, তাহলে দিয়ে কোনাকুনি গুণ করে দিই, তাহলে আই জিরো স্কোয়ার ইকুয়াল টু ভি জিরো স্কোয়ার বাই এল স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার যদি রুট করি দুদিকে, তাহলে আই জিরো ইকুয়াল টু ভি বাই দিস। তাহলে দেখো ওমস ল অনুযায়ী আই ইকুয়াল টু ভি বাই আর, তাহলে যেখানে সেই ওমেগা এলটা ইম্পিডেন্সের কাজ করছিল, এখানে কিন্তু রুট ওভার ওমেগা স্কোয়ার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ডাইমেনশন ঠিকই আছে, আর স্কোয়ার যেমন হচ্ছে ওমেগা স্কোয়ার এল স্কোয়ার যেমন হচ্ছে সেটা অ্যাড করে ফাইনালি তুমি রুট করছো, ফলে ডাইমেনশন কিন্তু কিন্তু ওমের ডাইমেনশনই থাকছে। তাহলে যেখানে তোমার তার মানে এলআর সার্কিট, সেখানে তোমার ওমেগা এল বা আর কোনোটাই নয় ইম্পিডেন্স, ইম্পিডেন্স হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। অর্থাৎ এই যে ওদের ক্ষেত্রে আর এর যা ভূমিকা পালন করছিল একটি এল এবং আর যুক্ত বর্তনীতে রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ারটি একই ভূমিকা পালন করছে। তাহলে এর ক্ষেত্রে প্রতিবাধা তাহলে ইম্পিডেন্স তাহলে আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। আর এই প্রতিবাধার কেবলমাত্র এইটুকু অংশ, অর্থাৎ ইন্ডাক্টর যেটুকু অংশ ডিল করছে, প্রতিবাধা যেটুকু বাড়াচ্ছে, ক্যাপাসিটারের বেলাতেও একই রকম দেখতে পাবে। প্রতিবাধা যতটুকু বাড়ছে ইন্ডাক্টরের জন্যে, অর্থাৎ এই রুট ওভার ওমেগা স্কোয়ার এল স্কোয়ার, মানে এইটা ডাইমেনশনটা ঠিক রাখার জন্য এটা রুট নেওয়া হয়েছে, তাহলে মানে ওমেগা এল, সেটাকে রিয়াক্টেন্স বলা হয় ইংরেজিতে। ঠিক আছে, এটা যেমন ইম্পিডেন্স, এইটুকু পার্ট হচ্ছে রিয়াক্টেন্স। আর রিয়াক্টেন্স উইথ রেজিস্ট্যান্স ইজ ইম্পিডেন্স ব্রাদার। রিয়াক্টেন্সের সঙ্গে রেজিস্ট্যান্স যখন যোগ হয় তখন আমরা ইম্পিডেন্সটা পাই। সিআর সার্কিটটা আজকে থাক, আজকে এই অবধি অনেকক্ষণ, একটু আগেই 9-এর ক্লাস নিলাম, আবার তোমাদের বকবক করছি আর পাচ্ছি না, আবার এতটাই বকবক করতে হবে। এইটুকু পড়ো, আমি চেষ্টা করছি আপ্রাণ যতটা তাড়াতাড়ি পারা যায়, খুব ভালো হয় কালকের মধ্যে যদি দিয়ে দিতে পারি, চেষ্টা করছি দিয়ে দেবার। আর কেউ কিছু প্রশ্ন করবে? বেশ, তাহলে